আসসালামু আলাইকুম। এক রহস্যময় গুপ্তধন, যার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর পিশাচ। এই পিশাচের হাত থেকে গুপ্তধন নেওয়ার পদ্ধতি কি জানেন? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তো চলুন আর দেরি না করে এক ভয়ঙ্কর গ্রামের ভয়ঙ্কর পিশাচের গল্প জানা যাক। সিনেমা শুরু হয় 1960 সালে। আমাদের একটি গ্রামের মেলা দেখানো হয়। মেলাটি বেশ জমজমাট ছিল। পুরো গ্রামের মানুষ মেলা দেখতে এসেছিল। একজন লোককে দেখা যায় যে কিনা সেখানে থাকা একটি বৈদ্যুতিক খাম্বা কাটার চেষ্টা করছিল। সেখানে আর একজন লোক আসে এবং ওই খাম্বাটি কাটতে থাকা লোকটিকে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। এরপর ওই লোকটি ওই খাম্বাটি ফেলে দেয়। বৈদ্যুতিক খাম্বাটি পড়তে পড়তে তার যে সূক্ষ্ম তার আছে সেটি তার সামনে আসা প্রত্যেকটি গ্রামবাসীকে কেটে ফেলে। পুরো গ্রামের মানুষরা এক ঝটকায় মারা যায়। এই কাণ্ড যে লোকটি করেছিল তার চেহারা আপাতত আমাদেরকে দেখানো হয় না। দৃশ্য চলে যায় 2019 সালে, অর্থাৎ এই ঘটনার 60 বছর পরে। আমরা একজন মানসিক রোগের ডাক্তারের চেম্বার দেখতে পাই। এই ডাক্তারের নাম ছিল কামিনী। 3 জন লোক ডাক্তার কামিনীর কাছে এসেছিল। কামিনী তাদের একজন একজন করে আসতে বলে, তাহলে সে তাদের ভালো চিকিৎসা করতে পারবে বলে জানায়। তবে তারা 3 জন বলে তারা একসাথে আসলে তাদের সুবিধা হয়। কামিনী তাদেরকে তাদের সমস্যা জিজ্ঞাসা করে, কিন্তু তারা কিছুই বলতে পারে না। তখন কামিনী তাদেরকে হিপনোটাইজ করার চেষ্টা করে, যাতে করে তাদের মধ্য থেকে তাদের সমস্যা বের করতে পারে। তাতেও কাজ না হলে কামিনী জিজ্ঞাসা করে যে তাদের আসল সমস্যাটা কি, তারা এখানে কেন এসেছে। তখন তারা 3 জন জানায় যে তারা এখানে কোনো ডাক্তার দেখাতে আসেনি, বরং তারা তো এসেছে ডাক্তারকেই অর্থাৎ কামিনীকেই কিডন্যাপ করতে। নায়না নামের একজন তাদেরকে পাঠিয়েছে কামিনীকে জিজ্ঞাসা করার জন্য যে মাঙ্গামানি কোথায়। যদি সে তা বলতে না পারে তাহলে তারা কামিনীকে কিডন্যাপ করে নিয়ে যাবে। একথা শুনে কামিনী চমকে যায় এবং দৌড়ে সেখান থেকে পালানো শুরু করে। ওই 3 গুন্ডা তার পিছু করতে থাকে। কামিনী প্রায় পালিয়ে যাচ্ছিল। তখনই তার সামনে কালো পোশাক পরা একজন লোক আসে এবং তাকে তুলে নেয়। তারা সবাই মিলে কামিনীকে নায়নার কাছে নিয়ে যায়। নায়না নামের এই বৃদ্ধ লোকটি এখানে কামিনীকে দেখে বেশ অবাক হয়ে যায়। সে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কেন কামিনীকে এখানে এনেছে। এখানে থাকাটা কামিনীর জন্য নিরাপদ নয়। কালী নামের গুন্ডাটি বলে যে আজ রাত কামিনী এখানেই থাকুক, পরদিন তারা তাকে গোডাউনে নিয়ে যাবে। তখন নায়না বলে কামিনীর কিডন্যাপ হওয়ার ব্যাপারে যারা জানে তাদের কারো জীবিত থাকার দরকার নেই। কথা বলে সে তার চেলাদেরকে ইশারা করে ওই 3 গুন্ডাকে মেরে ফেলতে, যারা কিনা কামিনীকে কিডন্যাপ করতে গিয়েছিল। তবে ওই 3 গুন্ডা বলে যে তারা সারা জীবন নায়নার হয়ে কাজ করেছে, এজন্য নায়না যেন তাদেরকে দয়া দেখিয়ে ছেড়ে দেয়। তখন নায়না বলে যে তারা তার সাথে ধোঁকাবাজি করেছে, তারই জিনিস নিয়ে তার কাছে বিক্রি করেছে। যার উত্তরে ওই 3 গুন্ডা বলে সবকিছুর জন্য তারা দায়ী নয়, বরং কিরণ এবং মাঙ্গামানি দায়ী। নায়না বলে তারা যেন কিরণকে জানায় যে 24 ঘন্টার মধ্যে তার টাকা ফেরত দিতে, আর সেটা যদি সে না করে তাহলে সে কিরণকে বাঁচতে দিবে না। যা শুনে ওই 3 জন দৌড়ে পালিয়ে যায় কিরণের কাছে। পরবর্তী দৃশ্যে আমরা কিরণকে দেখতে পাই, যে কিনা তার শ্বশুর বাড়িতে এসেছিল। তার স্ত্রী শ্বেতাকে নিয়ে প্রথমবারের মতো সে শ্বেতার বাবার বাড়িতে এসেছিল। গতকালই তাদের 2 জনের বিয়ে হয়েছে। এখানে কিরণকে এই বাড়ির বাচ্চা বুড়ো সবাই নানান অদ্ভুত প্রশ্ন করতে থাকে, যা শুনে সে বেশ বিরক্ত হয়ে যায়। সে তো দ্রুত তার স্ত্রীর কাছে যেতে চাইছিল। শেষ পর্যন্ত সে শ্বেতার কাছে যায় তার ঘরে। তখনই দেখা যায় শ্বেতার ঘরে কালী, গজা এবং শঙ্কর অর্থাৎ ওই 3 গুন্ডা বসে আছে, যাদেরকে দেখে কিরণ হতবাক হয়ে যায়। তখন কালী বলে নায়না বলেছে যদি তার টাকা ফেরত দেওয়া না হয় তাহলে সে তাদেরকে মেরে ফেলবে। এর উত্তরে কিরণ বলে যে তার কাছে কোনো টাকা নেই, মাঙ্গামানি সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। কালী বলে তারা টাকা ছাড়া ফিরে যেতে পারবে না, না হলে নায়না তাদেরকে মেরে ফেলবে। সে কামিনীকে কিডন্যাপ করার ব্যাপারটাও বলে। তখন কিরণের স্ত্রী শ্বেতা বলে তারা যদি নায়নার কাছ থেকে কামিনীকে আবারও কিডন্যাপ করে আনে এবং কামিনীর বদলে কামিনীর বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে নেয়, তাহলে তারা নিজেরাও লাভ করতে পারবে, সেই সাথে নায়নার টাকাও ফিরিয়ে দিতে পারবে। কালী বলে সে এই কাজ করার সাহস করতে পারবে না। তখন শ্বেতা বলে নায়না ভালো করে জানে যে তারা কেউই এই কাজ করার সাহস করতে পারবে না, এ কারণেই তাদের ওপর কেউ সন্দেহ করবে না। এখন তাদের সকলের এই বুদ্ধিটা বেশ পছন্দ হয়। কিরণ তাদেরকে কামিনীকে কিডন্যাপ করার উপায় বলে। পরদিন পরিকল্পনা অনুযায়ী কালী, গজা এবং শঙ্কর গাড়ি নিয়ে চলে আসে।
কিরণ কালীকে সাথে করে মাস্ক নিয়ে আসতে বলেছিল, যাতে করে তাদেরকে কেউ চিনতে না পারে। তবে কালী মাস্কের পরিবর্তে পলিথিন নিয়ে আসে, তাও আবার নিজের প্যান্টের ভেতরে করে। এটা দেখে কিরণ বেশ বিরক্ত হয়ে যায়। তবে এখন আর কোনো উপায় না থাকায় তাদের ওই পলিথিন পরেই নয়নার আস্তানায় যেতে হয়। সবচেয়ে মজার বিষয় হলো নয়নার চেলারা কালী এবং শঙ্করকে চিনে ফেলে, তবে তারা কিরণকে চিনতে পারে না। কিরণকে তারা মাঙ্গামানি মনে করে। কিরণও এই ব্যাপারটা সুযোগ তুলে তাদের দিকে বন্দুক তাক করে কামিনীকে তার হাতে তুলে দিতে বলে। গুন্ডাগুলো উল্টো তাদের দিকেই বন্দুক তাক করে তাদেরকে ভয় দেখায়। এমন সময় শ্বেতা সেখানে চলে আসে এবং তাদের পিস্তল কেড়ে নেয়। কিরণ তার মাস্ক খুলে কামিনীকে তার হাতে তুলে দিতে বলে। আর এরপর আমরা দেখতে পাই ওই চারজন কামিনীকে বের করে তাদের গাড়িতে তুলছে। অন্যদিকে আগে থেকেই গাড়িতে শঙ্কর বসেছিল। তখন সেখানে একজন পুলিশ আসে এবং তাকে বিরক্ত করতে শুরু করে। বিরক্ত হয়ে শঙ্কর সেই পুলিশকে অজ্ঞান করে তার গাড়িতে রেখে দেয়। এরপর তারা সবাই গাড়িতে উঠলে শঙ্কর গাড়ি চালাতে শুরু করে এবং ওই পুলিশের জ্ঞান ফিরে আসে। তারা বুঝতে পারছিল না যে তারা এই পুলিশের সাথে কি করবে। তাকে ছেড়ে দেওয়াটাও বিপজ্জনক, কারণ সে তাদের চেহারা দেখে নিয়েছে। তাই তারা আপাতত পুলিশকে আবারও মেরে অজ্ঞান করে রেখে দেয়। এমন সময় কামিনীর জ্ঞান ফিরে আসে। কিরণ তাকে জিজ্ঞাসা করে যে তাদের বস অর্থাৎ নয়না তার বাবার কাছে কত টাকা চেয়েছে তাকে ফেরত দেওয়ার পরিবর্তে। উত্তরে কামিনী জানায় যে টাকা চাওয়ার আগেই তারা তাকে কিডন্যাপ করে এনেছে। গজা এই সময় বলে যে এই মেয়ের কাছে মাঙ্গামণির তথ্য আছে, কারণ তাদের আগে মাঙ্গামানি এসেছিল এই মেয়েটিকে কিডন্যাপ করার জন্য। তবে মেয়েটি এখানে মাঙ্গামানিকে চিনতে পারছিল না। তখন কিরণ তাকে মাঙ্গামানির ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে সে তাকে চেনে কিনা। কামিনী বলে এই লোকটি তার রোগী, যা শুনে তারা সকলেই অবাক হয়ে যায়, কেননা মানি কিসের রোগী তা তারা বুঝতে পারছিল না। মানি তো মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিল, তাহলে সে কামিনীর কাছে রোগ দেখাতে কেন যাবে? তাই তারা কামিনীকে একটু শায়েস্তা করে। আর ঠিক তখনই কামিনী সব সত্যি কথা বলে দেয়। সে বলে মানি কলাটিপুরাম গ্রামে গিয়েছে বিশেষ গুপ্তধনের খোঁজে। মানি তাকে বলেছিল যে এই গুপ্তধন খুঁজে পেলে সে সবকিছু ছেড়ে বিদেশে চলে যাবে। কালী বলে যেহেতু সে বিদেশে চলে যাওয়ার কথা বলেছিল, তাই নিশ্চয়ই অনেক বড় পরিমাণে সম্পদ সে হাতিয়ে নিতে যাচ্ছে, তাই তাকে একা ছাড়া যাবে না। আর এরপর তারা কামিনীর কাছ থেকে মানির ফোন নাম্বার নিয়ে নেয়। সবাই মিলে রওনা দেয় চেন্নাই থেকে অনেক দূরে কলাটিপুরাম গ্রামের উদ্দেশ্যে, কেননা তারাও এখন মানির কাছ থেকে গুপ্তধনের ভাগ নিতে চাইছিল। এখন গ্রামে পৌঁছানোর পর কিরণ তাদের তিনজনকে পাঠায় ঠিকানা খুঁজে বের করতে, সেই ঠিকানা যেখানে মানি গিয়েছিল। তারা গ্রামটিতে ঢুকে প্রথমেই দেখতে পায় কেউ একজন মারা গিয়েছে এবং সবাই এই নিয়ে বিলাপ করছে। পরের বাড়িতেই তারা দেখতে পায় কারোর একটা বিয়ে হচ্ছে। এখানকার গ্রামের সকলে অনেক সাদামাটা ছিল, যা দেখে কালী বলে যে তার মনে হয় না এই গ্রামে কোনো গুপ্তধন রয়েছে, কেননা ধনরত্ন থাকলে তাদের বেশভূষা কখনোই এরকম হতো না। তারা কয়েকজন লোককে বসে কিছু একটা খেতে দেখে। তাদের কাছে ঠিকানা জিজ্ঞাসা করা হলে লোকগুলো তাদের সাথে ঠাট্টা করতে থাকে। কালী ঠাট্টা করার কারণ জিজ্ঞাসা করলে লোকগুলো বলে তারা তো পড়তেই জানে না, তাদের এই ঠিকানা দেখিয়ে কোনো লাভ নেই। এরপর তারা রাস্তার উপরে একজন মেয়েকে বাচ্চাদের পড়াতে দেখতে পায়, তাই তো তারা তার কাছে গিয়ে ঠিকানা জিজ্ঞাসা করে। তখন মেয়েটি তাদেরকে ঠিকানাটি বলে দেয়। ঠিকানা নিয়ে তারা গাড়িতে চলে আসে। তখন কিরণ নামে নিজেকে হালকা করার জন্য হঠাৎই আমরা সেখানে একজন বৃদ্ধ লোককে দেখতে পাই, যে কিনা কিরণের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। কিরণ কাজ ছেড়ে চলে আসার সময় লোকটি তাকে বিরক্ত করতে শুরু করে। লোকটি তাকে জোর করে কিছু একটা দেয়, যা সে ফেলে চলে আসছিল। তখন ওই বৃদ্ধটি বলে যে এই গ্রামের কারোর দেওয়া কিছু ফেরত দেওয়া উচিত নয়, কিন্তু কিরণ বৃদ্ধকে পাগল ভেবে তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। বৃদ্ধটি তখন রেগে মেগে ছোট্ট একটি তীরের মতো কিছু একটা ছুঁড়ে, যা কিরণের গায়ে লাগে। আর এরপর বৃদ্ধটি তখন চিৎকার করে বলতে থাকে যে তার খাবার হাতছাড়া হয়ে যাচ্ছে। কামিনী তখন ওই তীরের মতো বস্তুটি সুখে বলে যে এই তীরে সাপের বিষ লাগানো আছে। এতে করে কিরণ বেশ ভয় পেয়ে যায়। সে কামিনীকে বলে সে যেহেতু ডাক্তার, তাই সে তাকে সাহায্য করতে পারবে কিনা। তখন কামিনী বলে কেউ একজন যদি বিষ চুষে ফেলে দেয় তাহলে তার কিছুই হবে না। শঙ্করকে এই দায়িত্ব দেওয়া হয়। এরপর তারা আবারও রওনা দেয় এবং ওই বাংলোতে গিয়ে পৌঁছায় যেখানে মানিক থাকার কথা। কিরণ সবাইকে বলে যে তারা মানিকে ধরবে এবং সে যত ধনরত্ন পেয়েছে তা সবার মধ্যে ভাগ করে নিবে।
এখন গাড়িতে থাকা সেই পুলিশের আবারও জ্ঞান ফিরে আসে এবং সে সবকিছু শুনে ফেলে, যে কারণে সেও তাদের কাছে নিজের জন্য একটা ভাগ চায়। তবে তারা তাকে এই ভাগ দিতে প্রস্তুত ছিল না, তাই তো সবাই আবারও একসাথে মিলে তাকে মেরে অজ্ঞান করে রেখে দেয়। এরপর তারা ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। এক ভদ্রলোক তাদের সামনে আসলে কিরণ তাকে জিজ্ঞাসা করে যে মাঙ্গামানি এখানে আছে কিনা। তবে লোকটি এই কথার কোনো সোজা উত্তর দেয় না, সে বরং তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে বসায় এবং তাদেরকে কফি খেতে বলে। এরপর সে তার স্ত্রীকে ডেকে আনে এবং তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এই লোকটির একটি ছোট মেয়েও ছিল, যাকে কিরণ তার নিজের কাছে ডেকে আনে এবং মাঙ্গামণির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে সেই লোককে চেনে কিনা। মেয়েটি ছবি দেখা মাত্রই চিনতে পারে, কিন্তু তখনই তার মা এসে তাকে চোখের ইশারা করলে সে বলে সে এই লোককে চেনে না। ব্যাপারটা কিরণরা ধরে ফেলে, তাই তো তখনই গজা এসে ভদ্র মহিলার গলা চেপে ধরে বলে যতক্ষণ না পর্যন্ত তারা বলবে মানি কোথায় আছে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবে না। এরপর পুরো দল তাদের ঘরেই বসে থাকে। তারা সবাই বসে বসে তাস খেলছিল। কিরণ লক্ষ্য করে কামিনী এক নজরে দরজার দিকে তাকিয়ে আছে। তার মনে হয় কামিনী পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, তাই সে শঙ্করকে বলে ঘরের দরজা বন্ধ করে দিতে। সে দরজা বন্ধ করে এসে বসতেই জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ শোনা যায়। শঙ্কর গিয়ে দরজা খুলে দেখতে পায় বাইরে কেউই নেই। সে আবারও দরজাটি বন্ধ করে এসে বসে, তবে আবারও বাইরের দরজাটিতে শব্দ হতে থাকে। এবারও বাইরে কাউকেই দেখা যায় না। তৃতীয়বার দরজা খুললে শঙ্কর দেখতে পায় সেই পুলিশ অফিসার বাইরে দাঁড়িয়ে আছে। সে শঙ্করকে বলে কিছু চোর তাকে মারধর করে জোর করে গাড়িতে আটকে রেখেছে, তার সাহায্যের প্রয়োজন। অর্থাৎ ওই পুলিশ শঙ্করকে চিনতে পারে না এবং ভেতরে চলে যায়, যেখানে সে তারই ওই চোরগুলোকে দেখতে পায় যারা কিনা তাকে আটকে রেখেছিল। তাদেরকে দেখে সে বেশ রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সে লাঠি ঘুরিয়ে তাদেরকে হুমকি ধামকি দিতে থাকে। ঠিক তখনই তার পাশে থাকা বড় পিতলের কলসটি পড়ে সে আবারও অজ্ঞান হয়ে যায়। শঙ্কর তখন তাকে আবারও গাড়িতে রেখে আসে। সে এসে বসতেই আবারও দরজায় বিকট শব্দ হতে থাকে। শঙ্কর ভাবে যে হয়তোবা আবারও পুলিশটি এসেছে। দরজা খুলতেই দেখা যায় যে বাইরে কেউ নেই। পুলিশ গাড়িতে তখনও পর্যন্ত অজ্ঞান হয়ে আছে। এসব দেখে সে বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে ভেতরে সেই বাড়ির বাচ্চাটি না দেখেই কার কাছে কি কার্ড আছে তা বলতে থাকে। কে কোন তাস দিতে যাচ্ছে তাও সে জানতো। সে সাথে সে এটাও জানতো যে কে জিতবে। এইসব কিছু শুনে তারা সকলে অবাক হয়ে যায়। কিরণ জিজ্ঞাসা করে যে সে এইসব কিছু কি করে জানে, তার কি তাস খেলার প্রতি আগ্রহ আছে কিনা। তখন মেয়েটি বলে কারণ সে কিরণকে মেরে ফেলতে যাচ্ছে। এই বলেই বাচ্চাটি কিরণের উপর ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় বাচ্চা মেয়েটি আসলে মানুষ নয়, বরং একটি ভূত ছিল। এই বাড়িতে থাকা ওই দম্পতিও আসলে ভূত ছিল। এই ভূতেরা মিলে তাদের উপর আক্রমণ করতে চায়। তখনই তারা কোনো মতে সেখান থেকে পালানো শুরু করে। বাইরে ছুটতে থাকা কিরণ হঠাৎই লক্ষ্য করে যে সে যার হাত ধরে দৌড়াচ্ছে সে তার স্ত্রী শ্বেতা নয়, বরং কামিনী। অর্থাৎ সে ভুলবশত শ্বেতার বদলে কামিনীর হাত ধরে পালিয়েছে। সে আশেপাশে খুঁজেও শ্বেতাকে পায় না, ফলে সে পড়ে যায় বিপাকে। তার মধ্যে এতটুকু সাহস ছিল না যে সে আবারও ওই বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রী শ্বেতাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। তাই তো সে বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। তখনই কামিনী রাস্তায় উঠে লিফটের জন্য একটি গাড়ি থামায়। ভীতু কিরণও নিজের স্ত্রীকে ফেলে রেখে ওই গাড়িতে চড়ে বসে। গাড়ির ড্রাইভার মনে করে যে তারা হয়তো বা লাভার্স এবং বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে কিরণ বলে যে তারা একটি হন্টেড বাড়ি থেকে পালাচ্ছে। ড্রাইভার এখানে তাদের কথা বিশ্বাস করতে চায় না। তখনই হঠাৎ করে কিরণ রাস্তার পাশে একই চেহারার দুজন লোককে দেখতে পায়। সে ছাড়া আর কেউই এই দুজন লোককে দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে সে দেখতে পায় ওই দুজন লোক গাড়ির ভেতরেই বসে আছে, যা দেখে সে ভীষণ চমকে যায় এবং গাড়ি থামাতে বলে। ড্রাইভার বলে এসব কিরণের হ্যালুসিনেশন, এমন কিছুই হচ্ছে না বাস্তবে। এমন সময় আমরা ড্রাইভারের পাশে তান্ত্রিকের মতো পোশাক পরা একজন লোককে দেখতে পাই। এই লোকটিও কামিনী এবং মাঙ্গামানিকে খুঁজে বেড়াচ্ছিল। কামিনী তাকে দেখেই গাড়ি থেকে লাফিয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। লোকটি বলে সে কামিনীকে খুঁজে বের করবেই। এসব দেখে কিরণ বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা শঙ্করকে নগ্ন অবস্থায় দৌড়াতে দেখতে পাই। তার কাপড় ওই বাড়ির ভূতেরা খুলে রেখে দিয়েছিল। সে দৌড়াতে দৌড়াতে একটি বাড়িতে এসে পৌঁছায়। সেখানে সে প্রথমে কাপড় পরে নেয়। এরপর বাড়ির লোকজনকে খুঁজতে থাকে।
প্রথমে সে কিছুক্ষণ কাউকেই পায় না, আর এরপর সে এক বুড়িকে দেখতে পায়। চশমা পরা সে বৃদ্ধা আমানদিস্তায় কিছু একটা পিষছিল এবং অনাবরত হাসছিল। শঙ্কর বৃদ্ধার চশমা খুলতেই দেখতে পায় তার চোখের কোটর খালি। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই বৃদ্ধা তাকে কামড়ে দেয়, ফলে আমরা বুঝতে পারি এই বৃদ্ধাও মৃত। সে কোনো মতে ওই বৃদ্ধাকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে কালী এবং গজাও দৌড়ে পালাচ্ছিল। ওই মুহূর্তে কালী হালকা হওয়ার জন্য ঝোপের সামনে এসে দাঁড়ায়। হঠাৎই ঝোপের ভেতর থেকে কিছু একটা কালীকে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর কালী বের হয়ে আসে। সে বলে কেউ একজন তাকে ভেতরে সুরসুরি দিচ্ছিল। একটু পরই গজাকেও টেনে ভেতরে নিয়ে যাওয়া হয়। গজা যখন বেরিয়ে আসে তখন তার পেছন পেছন একটি বিকট দর্শন লোকও বেরিয়ে আসে এবং তাদেরকে তাড়া করতে শুরু করে। ছুটতে ছুটতে তারা একটি স্কুলের সামনে এসে পৌঁছায়, যেখানে বাচ্চাদের পড়াশোনার শব্দ হচ্ছিল। তারা দরজার সামনে গিয়ে শিক্ষিকাকে ডাকতে থাকে, কিন্তু তার কথা কেউই শোনে না, যেন তাদেরকে তারা দেখতেই পারছে না। বরং সেই শিক্ষিকা তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়, যা দেখে তারা দুজন কিছুটা অবাক হয়। এদিকে কিরণ, তান্ত্রিক এবং ওই ড্রাইভার একটি বাড়ির সামনে এসে পৌঁছায়। তান্ত্রিক কিরণকে বলে দরজা ধাক্কা দিতে। কিরণ দরজায় হাত দেওয়ার সাথে সাথে দরজাটি একা একাই খুলে যায়। তখন কিছু শব্দ হলে ওই ড্রাইভার চেক করতে যায় এবং কেউ একজন তার মাথায় বাড়ি দিয়ে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। কি হচ্ছে তা দেখার জন্য তান্ত্রিক সেখানে গেলে তার মাথায়ও বাড়ি দিয়ে তাকেও অজ্ঞান করে ফেলা হয়। এবার ভয়ে ভয়ে কিরণ যায় চেক করতে। সে গিয়ে দেখতে পায় সেখানে আর কেউ নয়, বরং তার স্ত্রী শ্বেতা আছে। সেই মূলত এই দুইজনকে ভয় পেয়ে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলেছে। তারা ওই গাড়িতে করে কোথাও একটা রওনা দেয়। সেই গাড়িতে ওই পুলিশও ছিল, যার জ্ঞান ফিরে আসে। সে এখানে কিরণকে গাড়ি থামাতে বলে, তবে কিরণ গাড়ি থামাতে চায় না। এতে করে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখনই তাদের গাড়ির সামনে কেউ একজন চলে আসে। অন্যদিকে কালী বলে ওই শিক্ষক তাকে অপমান করার চেষ্টা করেছে তাদের মুখের উপর দরজা বন্ধ করে। তাই তো সে গজাকে বলে লাথি দিয়ে দরজা খুলতে। গজা তাই করতে যাবে, এমন সময় নিচে কিছু শব্দ শুনতে পায় এবং দেখতে পায় কিরণ এবং শ্বেতা সেখানে চলে এসেছে। তারা দুজন দৌড়ে নিচে নেমে আসে। তখনই তারা সকলে লক্ষ্য করে যে তাদের কারোর ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তারা কি করবে তাই নিয়ে কথা বলছিল। তখনই সেখানে একজন লোক আসে, যার সাথে তার স্ত্রী এবং একটি ছোট বাচ্চা ছিল। লোকটি জিজ্ঞাসা করে যে তারা এখানে কি করছে। তখন তারা লোকটিকে ওই ভেতরে থাকা শিক্ষিকা এবং বাচ্চাদের কথা খুলে বলে, যা শুনে লোকটি বলে এটা কখনোই সম্ভব নয়। সে এখানে তাদেরকে বাইরে থাকা একটি বোর্ড দেখায়, যেখানে লেখা ছিল যে এই স্কুলে সব বাচ্চারা এবং শিক্ষকরা 1964 সালে মারা গিয়েছে। অর্থাৎ কালীরা যাদেরকে দেখেছে তারা সবাই ভূত ছাড়া আর কিছুই নয়। লোকটি তাদেরকে বলে যে যেহেতু বৃষ্টি আসছে তাই তারা চাইলে তার বাড়িতে আশ্রয় নিতে পারে। তারা এই কথায় রাজি হয়ে যায় এবং লোকটির সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেখানে পৌঁছানোর পর হঠাৎই লোকটির স্ত্রী অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে দাঁত দিয়ে দাঁত কাটছিল, যা দেখে লোকটি খুব একটা পাত্তা দেয় না, বরং সে তাকে কিছু একটা খেতে দেয় এবং খাবার পেয়ে মহিলাটি অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। লোকটি তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোথা থেকে এসেছে এবং কেন এসেছে। কিরণ তাদেরকে বলে যে তারা চেন্নাই থেকে এসেছে মাঙ্গামানি নামের একজন লোককে খোঁজার জন্য। কিরণ এখানে তাদেরকে ওই গুপ্তধনের কথা বলে যার খোঁজে তারা এখানে এসেছিল। লোকটি এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায় এবং বলে ওই সকল ধনরত্ন এবং তার সাথে সম্পর্কিত লোকদের নিয়ে কথা বলাও উচিত নয়, এতে জীবনে ঝুঁকি আসতে পারে। লোকটি যখন এ সকল কথায় ব্যস্ত ছিল তখন আমরা কালীকে দেখতে পাই, যে কিনা লোকটির স্ত্রীকে এভাবে খেতে দেখে তার পেটেও ক্ষুধা লাগে, যে কারণে সে ওই লোকটির স্ত্রীর কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে করে ওই লোকটির স্ত্রী প্রচন্ড রেগে যায় এবং তখনই সে তার স্বামীর মাথায় দা দিয়ে কোপ দেয়। এরপর সে কালীকে মারারও চেষ্টা করে, তবে গজা তাকে চর দিয়ে অজ্ঞান করে ফেলে এবং সেখান থেকে সবাই মিলে পালাতে চায়। তারা ওই লোকটিকেও সাথে করে নিয়ে নেয় চিকিৎসার জন্য এবং তার ছোট বাচ্চাকেও তারা সাথেই রেখে দেয়। কিরণ ওই লোকটিকে জিজ্ঞাসা করে যে তাদের গ্রামের সবার কি হয়েছে, তার স্ত্রী কেন এত অদ্ভুত ব্যবহার করছে। লোকটি বলে তাদের গ্রামে একটি অদ্ভুত ধরনের ক্ষুধার্ত আত্মা আছে, যারা খাবার খাওয়ার পর ঠিকমতো ভাবে হাত ধোয় না, ওই আত্মা তাদেরকে পজেস করে নেয়। ওই আত্মা কিছুদিন আগে তার স্ত্রীকেও পজেস করে নিয়েছিল। কালী তার কথায় বিশ্বাস করে না এবং একটি বিরিয়ানির প্যাকেট বের করে খেতে থাকে। তখনই তার সামনে ওই আত্মা চলে আসে, যা দেখে তারা সকলে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়াতে শুরু করে।
তাদের পেছনে একজন লোক দৌড়াতে থাকে, যে কিনা আসলে একজন চোর ছিল। তার পেছন পেছন গ্রামের পুলিশও আসে। তারা পুলিশকে দেখে লুকিয়ে পড়ে। তখনই ওই পুলিশটি তাদের সামনেই চোরটিকে গুলি করে মেরে ফেলে, যা দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। এমন সময় শ্বেতার কোলের বাচ্চাটি কান্না করতে শুরু করে, ফলে কিরণ ভয় পেয়ে যায়। সে তাকে থামাতে ওই রাবারের নিপলটি তার মুখে দিয়ে দেয়, যেটি গ্রামে ঢোকার সময় ওই পাগল বৃদ্ধটি তাকে দিয়েছিল। এরই মধ্যে আমরা দেখতে পাই ওই শয়তানি আত্মাটি এসে কালীর হাত চাটতে শুরু করেছে, যেহেতু সে এখনো পর্যন্ত হাত ধোয়নি। সবাই এসব নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ করে শ্বেতা লক্ষ্য করে যে তার কোলের বাচ্চাটি উধাও হয়ে গিয়েছে। তখনই গজা বলে ওই বাচ্চার বাবাকেও তারা পাচ্ছে না। তবে এই গ্রামের আসার পর থেকে এখন পর্যন্ত তারা যা কিছু দেখেছিল, তাতে করে তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে এখন আর ওই বাচ্চা অথবা বাচ্চার বাবাকে খোঁজার মতো সময় তাদের হাতে ছিল না। বরং তারা তখনই নিজেদের জীবন বাঁচাতে গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে তারা একটি জায়গায় এসে পৌঁছায়, যেখানে কামিনী দাঁড়িয়েছিল। কামিনী তখন তাদের সামনের দিকে দেখায়। তারা সেদিকে তাকিয়েই অবাক হয়ে যায়, কেননা সেখানে একটি নীরব গ্রাম্য মেলা ছিল, যেখানে কোনো লোক ছিল না। এই মেলাটিকেই আমরা মুভির প্রথমে দেখতে পেয়েছিলাম। এখন এখানে ছিল একটা বাচ্চা মেয়ে, যে কিনা যখনই তাদের দিকে ফিরে তাকায় তখনই তারা বুঝতে পারে যে এই মেয়েটি আসলে মানুষ নয়, বরং সেও একটি ভূত। যা দেখে কিরণ ভয়ে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে সে একটি কবরস্থানে চলে আসে, যেখানে সে ওই লোকটির এবং তার স্ত্রীর কবর দেখতে পায়, যাদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল। অর্থাৎ এই গ্রামের প্রত্যেকেই আসলে ভূত, সবাই অনেক আগেই মারা গিয়েছে। এটা বুঝার পর সে আবারও ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে সে আবারও মেলার সামনে এসে পৌঁছায়। সেখানে তার সবার সাথে দেখা হয়। সবাইকে কিরণ বলে গ্রামের ভূতেরা তাদেরকে আটকে ফেলেছে। তারা যেখানেই যাচ্ছে ঘুরে ফিরে আবারও এই মেলার সামনে চলে আসছে। তখন শ্বেতা বলে যে তাদের মধ্যে একমাত্র শঙ্করই গ্রাম থেকে পালিয়ে গিয়েছে। এর মানে নিশ্চয়ই গ্রাম থেকে বের হওয়ার কোনো পথ আছে। তবে এই ভুল ধারণা ভাঙিয়ে দেয় কামিনী। কামিনী জানায় শঙ্কর এই গ্রাম থেকে পালাতে পারেনি, বরং তাকে এক আত্মা ধরে নিয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত সে এবং শঙ্কর একসাথে ছিল। তারা একসাথেই গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছিল। তখনই তাদের সামনে খুব সুন্দর একজন মহিলা এসে দাঁড়ায়। মহিলাটি তাদেরকে জিজ্ঞাসা করে যে সে কি দেখতে সুন্দর কিনা। কামিনী তার কথার কোনো জবাব দেয় না, কিন্তু শঙ্কর তার কথার জবাব দেয়। তখনই ওই মহিলাটি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং শঙ্করকে কোথাও একটা নিয়ে যায়। কামিনীর সাথে কি হয়েছে সেটা শ্বেতাও বলে দিতে পারছিল, যা দেখে কিরণ সহ সকলে অবাক হয়ে যায়। কিরণ শ্বেতার উপর সন্দেহ করে, এত কিছু শ্বেতা কিভাবে জানে। তখন শ্বেতা জানায় সে মাতাম্মাকে নিয়ে লেখা একটি বই পড়েছে। মাতাম্মা হলো সেই আত্মা যে কিনা শঙ্করকে ধরে নিয়ে গিয়েছে। সে ওই বইতে পড়েছিল যে মাতাম্মার প্রশ্নের সঠিক জবাব না দিলে অথবা তাকে দ্বিধায় ফেলে দিলে মাতাম্মার হাত থেকে মুক্তি পাওয়া যায়। শ্বেতার মতে এই মুহূর্তে মাতাম্মাই আছে যে কিনা তাদেরকে সাহায্য করতে পারে ওই গুপ্তধন খুঁজে পেতে। তারা যদি মাতাম্মাকে প্রশ্ন করে তাহলে হয়তোবা মাতাম্মা তাদেরকে বলে দিবে গুপ্তধন কোথায় আছে। এই মুহূর্তে একমাত্র কিরণ এবং শ্বেতা বাদে আর কেউই মাতাম্মার সামনে যেতে চাইছিল না। তারা এখন আর গুপ্তধন চাইছিল না, বরং নিজেদের জীবন বাঁচিয়ে এখান থেকে পালাতে চাইছিল। কিন্তু কিরণ এবং শ্বেতা তাদেরকে জোর করতে থাকে, যাতে করে তারা সবাই মিলে মাতাম্মার মুখোমুখি হয়। তবে তাদের সামনে যখন মাতাম্মা এসে দাঁড়ায় তখন শ্বেতা নিজেই পালিয়ে যায়। মাতাম্মা কালীকে জিজ্ঞাসা করে সে সুন্দর কিনা। কালী উল্টোপাল্টা জবাব দিয়ে তাকে দমিয়ে রাখে। তারা ভাবে যে তারা হয়তোবা এভাবেই মাতাম্মার হাত থেকে বেঁচে যাবে, তবে এমনটি হয় না। মাতাম্মা তাদেরকেও গায়েব করে দেয়। তবে তারা এতে করে মারা যায় না, বরং পৌঁছে যায় মাতাম্মার বাড়িতে, যেখানে আগে থেকেই শঙ্কর ছিল। অর্থাৎ মাতাম্মা কাউকেই মারে না, বরং সবাইকে তুলে তার বাড়িতে নিয়ে আসে। এখানে মাতাম্মা তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদেরকে একটি গল্প বলতে শুরু করে। মাতাম্মা বলে এই গল্পের কোথায় সে মিথ্যা বলেছে এটা যদি তারা ধরতে পারে তাহলে সে তাদেরকে ছেড়ে দিবে। মাতাম্মা জানায় যে 1960 সালে সে তার বোন এবং আঙ্কেলকে নিয়ে এখানে থাকতো। সে প্রতিদিন তার বোনকে জিজ্ঞাসা করত যে সে দেখতে সুন্দর কিনা। তার বোন তাকে কখনোই সঠিক জবাব দিত না। তাদের দুই বোনের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, তবে দুই বোনের এসব ঢং তাদের আঙ্কেলের একদমই পছন্দ ছিল না। সে তাদের দিয়ে সব কাজ করাতো এবং নিজে সব সময় নেশায় মগ্ন থাকতো।
মাতাম্মা বৈদ্যের কাজ করত, তবে এ থেকে তার যে কামাই হতো তা তার আঙ্কেল এবং গ্রামের পুলিশ নিয়ে যেত। এই গ্রামের পুলিশ আসলে সেই পুলিশটি ছিল যাকে একটু আগেই আমরা ওই চোরকে মেরে ফেলতে দেখেছিলাম। ওই গ্রামের পুলিশ প্রতি সপ্তাহে মাতাম্মার কাছে আসতো এবং তার কাছ থেকে জোর করে টাকা নিয়ে যেত। যেহেতু মাতাম্মা এবং তার বোনকে রক্ষা করার মতো কেউই ছিল না, তাই এই লোভী পুলিশের কাছে তারা ছিল অসহায়। এখন তাদের বাড়ির পাশে একটি কুয়ো খোঁড়া হচ্ছিল, যেখানে মাতাম্মার বোন কাজ করছিল। হঠাৎ করে কুয়োর দড়িতে টান পড়ে। দুই বোন তখন মিলে অনেক কষ্টে সেই দড়ি থামায়। নিচে নামা মিস্ত্রি উঠে আসে এবং বলে যে এই কুয়োটি হঠাৎ করেই গভীর হয়ে গিয়েছে, তবে কিছুক্ষণ আগেও এটা স্বাভাবিক ছিল। লোকটি বলে সে এর আগে কখনো এত গভীর কুয়ো দেখেনি। ওই কুয়োর গভীরতা মাপার জন্য সে একটি হ্যারিকেন রশিতে বেঁধে নিচে নামিয়ে দেয়। হ্যারিকেনকে এত জোরে নিচে নামতে দেখে তারা তিনজনই বেশ অবাক হয়ে যায়। যখন তারা এটা তুলে আনে তখন দেখা যায় হ্যারিকেনের পরিবর্তে একটি মাটির হাড়ি সেখানে উঠে এসেছে। হাড়ি ভর্তি সোনাদানা ছিল, যা দেখে তাদের মনে লোভ জেগে ওঠে। তারা এটাও ভাবার চেষ্টা করে না যে নিচে আসলে কি আছে, কি তাদেরকে এত সোনাদানা দিচ্ছে। বরং তাদের মাথায় তো এটা আসে যে আরো বেশি হ্যারিকেন থাকলে তারা আরো বেশি সোনা নিতে পারবে। এই কারণেই ওই লোকটি মাতাম্মার কাছে হ্যারিকেন চায়। তবে মাতাম্মা জানায় তার বাড়িতে একটাই মাত্র হ্যারিকেন ছিল, যেটা অলরেডি তারা নিচে নামিয়ে দিয়েছে। এ কারণেই লোকটি তখনই বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। ওই মুহূর্তে ওই সোনাদানা ভরা হাড়িটি ওই দুই বোনের কাছে ছিল। তারা তখন হাড়ি খুলে দেখতে পায় সেখানে একটি কাপড়ের মধ্যে লেখা আছে যে নিচে আরো কিছু পাঠাতে। এখন তারা কৌতূহলবশত একটি মুরগি নিচে পাঠায়। পরবর্তীতে তারা যখন ওই দড়ি ধরে উপরে টেনে নিয়ে আসে তখন তারা দেখতে পায় মুরগির পরিবর্তে আরো বড় একটি হাড়ি ভর্তি সোনা সেখানে চলে এসেছে। ফলে তারা দুজনই বেশ অবাক হয়ে যায়। ওই মুহূর্তে ওই মিস্ত্রি হ্যারিকেন নিয়ে সেখানে চলে আসে। তখন দুই বোন ওই বড় হাড়িটি লুকিয়ে ফেলে। তারা মিস্ত্রিকে ওই কাপড়ের লেখার ব্যাপারেও কোনো কিছু জানায় না। মিস্ত্রি এখানে অনেকগুলো হ্যারিকেন নিয়ে এসেছিল, সে সবগুলো একসাথে বেঁধে নিচে নামিয়ে দেয়। তবে নিচে থাকা ওই প্রাণী এবার আর হ্যারিকেন গ্রহণ করে না। সে ওই হ্যারিকেনগুলোকে ভেঙে আবারও উপরে পাঠিয়ে দেয়, যা দেখে ওই মিস্ত্রি বেশ অবাক হয়ে যায়। সে এবার জানতে চাইছিল যে নিচে কি আছে। এ কারণে সে নিজেই নিচে নেমে যায় দেখার জন্য। কিছুক্ষণ পর বিরাট এক হাড়ি ভর্তি সোনা আসে ওই মিস্ত্রির পরিবর্তে। ফলে মাতাম্মারা বুঝতে পারে যে ওই মিস্ত্রি এখন আর বেঁচে নেই। তারা ওই বড় হাড়িটি খুলে দেখতে পায় সেখানে লেখা আছে এরকম আরো জিনিস পাঠাতে, অর্থাৎ আরো মানুষ পাঠাতে। ফলে তারা বুঝতে পারে যে এই কুয়োটি আসলে মানুষ খেকো। তাই তো তারা দুজন মিলে তাদের আঙ্কেলকেই এই কুয়োটিতে ফেলে দেয়। এতে করে তারা সকল সমস্যা থেকে মুক্তি পায়, সাথে সাথে আরো অনেক সোনাদানাও পায়। তবে এত সোনা গহনাতেও তাদের মন ভরে না, তাদের লোভ দিন দিন বাড়তে থাকে। মাতাম্মা ওই পুলিশকে ডেকে আনে এবং বলে তার মৃতদেহের প্রয়োজন। এর বিনিময়ে সে তাকে অনেকগুলো সোনাদানা দেয়। পুলিশটিও যেহেতু লোভী ছিল তাই সে খুব একটা ভাবে না, বরং সে ওই সোনার বদলে মাতাম্মাকে একের পর এক লাশ এনে দিতে থাকে। একদিন যখন সে কোনো লাশ জোগাড় করতে পারে না তখন সে একজন চোরকে মেরে ফেলে এবং তার লাশ এনে মাতাম্মাকে দেয়। এই চোরটিকেই মারার দৃশ্য তারা সকলে দেখেছিল। ওইবার পুলিশ অফিসার মাতাম্মার কাছে জানতে চায় যে সে লাশ দিয়ে কি করবে। মাতাম্মা তার কোনো জবাব দেয় না। ফলে ওই লোভী পুলিশের মনে মনে সন্দেহ জাগে। ওই রাতে মাতাম্মা এবং তার বোন ঘুমিয়েছিল। তখন হঠাৎই মাতাম্মার বোন তাদের ঘরে কাউকে একটা দেখতে পায়। সে মাতাম্মাকে ডেকে তোলে। এরপর দুই বোন দেখতে পায় পুলিশ অফিসারটি তাদের বাড়িতে এসেছে একজন কনস্টেবলকে সাথে নিয়ে। তারা দুজন মাতাম্মা এবং তার বোনের জমিয়ে রাখা ওই সোনাগুলো দেখে ফেলেছে। এটা দেখে পুলিশ অফিসার ভীষণ রেগে যায়। সে বলে তারা নিজেরা এত বেশি সোনা লুকিয়ে রেখে ওই পুলিশ অফিসারকে অল্প কিছু সোনা দেয়। সে এখানে তাদের কাছে জানতে চায় যে তারা এই সোনাগুলো কোথা থেকে পেল। তবে মাতাম্মারা এই ব্যাপারে কোনো কিছুই বলতে চায় না। তখনই হঠাৎ করে একটি অদ্ভুত দেখতে ক্রিয়েচার তাদের সামনে চলে আসে। এই পিশাচের ব্যাপারে পুলিশ অফিসার সবই জানতো। তাই তো সে সবাইকে বলে যে তারা যতবার অন্যদিকে ফিরবে ততবারই এটি তাদের কাছে চলে আসবে। তাই নিজেদেরকে বাঁচাতে চাইলে তারা যেন চোখের পলক না ফেলে ওই পিশাচের দিকেই তাকিয়ে থাকে। তারা সকলেই ওই পিশাচের দিকে তাকিয়ে থাকে। তবে ওই পুলিশের সাথে থাকা কনস্টেবলটি ভয় পেয়ে যায়
এবং ভয়ে অন্যদিকে তাকায়। তখনই ক্রিয়েচারটি এসে তাকে নিয়ে যায়। দেওয়ালে লিখে যায় যে ওই কুয়োটি যেন কখনো ক্ষুধার্ত না থাকে, তাহলেই তাদের বিপদ হবে। এটা দেখে মাদাম্মা পুলিশকে সবকিছু বলতে বাধ্য হয়। পুলিশ অফিসারটি বলে তারা যদি গ্রামের একজন একজন করে মেরে কুয়োতে ফেলে তাহলে তাদেরকে সবাই সন্দেহ করবে। সব থেকে ভালো পদ্ধতি হলো গ্রামের পুরো মানুষকে একসাথে মেরে কুয়োতে ফেলে দেওয়া, তাহলে তাদের আর সন্দেহ করার মতো কেউ থাকবে না এবং কুয়াও সহজে ক্ষুধার্ত হবে না। এরপর আমরা মুভির একদম প্রথম দৃশ্যটি দেখতে পাই, যেখানে মেলায় একসাথে সবাইকে মেরে ফেলা হয়েছিল। আর এই কাজটি আর কেউ নয় বরং ওই পুলিশ অফিসারটি করেছিল। এরপর সে সবগুলো লাশকে কুয়ায় ফেলে দেয়, আর এর পরিবর্তে অনেক বেশি পরিমাণে সোনাদানা কুয়া থেকে বের হয়ে আসে। শর্ত মোতাবেক এই সোনার অর্ধেকটা মাতাম্মারা রাখবে এবং অর্ধেকটা ওই পুলিশ অফিসার নিবে। কিন্তু পুলিশ অফিসার এই পুরো স্বর্ণগুলোই চাইছিল, তাই তো সে এখানে মাতাম্মা এবং তার বোনকেও কুয়োতে ফেলে দেয়। আর এভাবেই মৃত্যু ঘটে মাতাম্মা এবং তার বোনের। এই পুরো গল্পটি মাতাম্মার আত্মা তাদের সবাইকে শোনাচ্ছিল। গজা এই গল্পটি বিশ্বাস করতে চায় না, তবে কামিনী বলে এই পৃথিবীতে এমন অনেক অদ্ভুত কিছু আছে, তাই এই গল্পটি বিশ্বাস করা যায়। তবে প্রশ্ন হচ্ছে ওই পুলিশ অফিসার এবং মাতাম্মার বোন মোহিনী কোথায়? তখনই দেখা যায় কামিনী পোজেস হয়ে গিয়েছে, তাকে মোহিনী পোজেস করে রেখেছিল। এমন সময় সেখানে ওই তান্ত্রিক চলে আসে এবং সে কামিনীকে ধরে ফেলে। এরপর সে কিরণকে বলে কামিনীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে, না হলে তার ভেতরের মোহিনী তাদের সবাইকে মেরে ফেলবে। কামিনী বারবার বলতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কিরণ শেষ পর্যন্ত নিজের প্রাণের ভয়ে কামিনীকে জ্বালিয়ে দেয় এবং ওই তান্ত্রিক মোহিনীর আত্মাকে একটি বোতলে ভরে ফেলে। এমন সময় ওই পাগলের মতো দেখতে বৃদ্ধ লোকটিও সেখানে চলে আসে, যে কিনা গ্রামে ঢুকতেই কিরণকে তীর মেরেছিল। সে জানায় সে কোনো ভূত নয় বরং মানুষ, যে কিনা এই গ্রামে একটি শর্ট ফিল্ম তৈরি করতে এসেছিল। আর এরপর থেকে সে আর কখনো গ্রাম থেকে বের হতে পারেনি। তারা সকলে এইসব ব্যাপারে কথা বলছিল, ঠিক ওই মুহূর্তে সেখানে ওই পিশাচ চলে আসে। ওই কুয়ো অনেকদিন যাবৎ ক্ষুধার্ত ছিল, তাই তো ওই পিশাচ বেরিয়ে এসেছিল তার খাবার নিতে। এখানে মাতাম্মার গল্পের মতো তারা পলক না ফেলে ওই পিশাচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তবে কনস্টেবলের মতো করে ওই বৃদ্ধ লোকটিও এই পিশাচকে দেখে ভয় পেয়ে যায়, তাই তো সে নিজের নজর সরিয়ে নেয়, যার ফলে ওই পিশাচটি তাকে নিয়ে যায়। তখনই ক্রিয়েচারটি আস্তে আস্তে করে সংখ্যায় বাড়তে শুরু করে, যাতে করে তারা কনফিউজড হয়ে যায় এবং তার দিক থেকে নজর সরিয়ে নেয়। এভাবে প্রত্যেককে পিশাচেরা ঘিরে ধরেছিল। এমন সময় হঠাৎই ওই পুলিশ এসে দরজা খুলে দেয়, যাকে কিনা তারা গাড়িতে বেঁধে রেখেছিল। যেহেতু সকাল হয়ে গিয়েছিল তাই ওই পিশাচেরাও সেখান থেকে চলে যায়। তারা ভাবে যে তারা হয়তোবা জানে বেঁচে গিয়েছে, কিন্তু তখনই ওই তান্ত্রিক তাদের উপর আক্রমণ করে বসে। মূলত এই তান্ত্রিককে ন্যানাই পাঠিয়েছিল তাদের সবাইকে মারার জন্য, আর এ কারণেই সে মোহিনীর আত্মার বাহানায় কামিনীকে জ্বালিয়ে মেরে ফেলেছে। এখন তান্ত্রিক তাদেরকে মারার জন্য তাদের পেছনে ছুটতে থাকে এবং শেষ পর্যন্ত তাদেরকে গুলি করতে গিয়ে ভুলে নিজেকেই গুলি করে দেয়, যার ফলে সে নিজেই মারা যায় এবং সবাই তার হাত থেকে রক্ষা পেয়ে যায়। তারা সবাই সেখান থেকে বের হয়ে আসে। বাইরে তারা শ্বেতাকে দেখতে পায়, যে কিনা তাদেরকে ওই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার রাস্তা দেখায়। আর এরপর তারা সকলে মিলে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এরপর কিরণ ন্যানাকে তার টাকা দিতে যায়। সে ন্যানাকে টাকা দেওয়ার সময় তার সাথে একটি জারও দেয়, যার মধ্যে মোহিনীর আত্মা ছিল। আর এখানেই খোলে সবচেয়ে বড় রহস্য। আসলে কিরণই ছিল ওই লোভী পুলিশ অফিসার, যে কিনা ওই গ্রামের সবাইকে এবং মাতাম্মা সেই সাথে মোহিনীকে মেরে ফেলেছিল। আর এরপর সে ওই সকল সোনা গয়না নিয়ে শহরে চলে এসেছিল এবং সেখানে একজন প্রভাবশালী গুন্ডাতে পরিণত হয়েছিল। আর এই ব্যাপারটা জানতে পেরে কিরণ মোহিনীর আত্মাকে ন্যানার কাছে নিয়ে এসেছিল, যাতে করে সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। তবে কিরণ এটা কিভাবে জানলো? আপনাদের মনে প্রশ্ন আসছে না? কিরণ জেনেছিল শ্বেতার কাছ থেকে, তবে শ্বেতাও বা কিভাবে জানলো? আর এই ব্যাপারে কিরণ যখন শ্বেতাকে ওই রাতে প্রশ্ন করে, তখন শ্বেতা তার দিকে ফিরে তাকায় এবং তাকে জিজ্ঞাসা করে সে সুন্দর কিনা। আর এখানেই আমরা বুঝতে পারি যে শ্বেতার মধ্যে এখন রয়েছে মাতাম্মার আত্মা, যা বুঝতে পেরে কিরণের অবস্থা খারাপ হয়ে যায়। আর এই ফানি দৃশ্যের মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, আর সেটা হলো মাঙ্গামানিকে নিয়ে, অর্থাৎ যাকে খুঁজতে গিয়ে এত কিছু, সে আসলে কোথায়? আসলে তাকেও ওই পিশাচরা মেরে ফেলেছিল যখন সে মাতাম্মার বাড়িতে গিয়ে পৌঁছেছিল ওই গুপ্তধনের লোভে।
আর এই দৃশ্যটা আমরা মুভিতেই দেখতে পাই। তো আশা করছি আপনাদের কাছে এই মুভির গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটু কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।